বাংলাদেশে নতুন বিএনপি সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করবে না, এই সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো এমন ধারণা দিচ্ছে। যদিও চুক্তিটি ঘিরে বিতর্ক এবং এটি বাতিলের দাবি আবার সামনে এসেছে। কিছু রাজনৈতিক দল ও নাগরিক অধিকার নিয়ে আন্দোলনকারী অনেকে এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের স্বার্থে একপক্ষীয় বা অসম বলে অভিযোগ করছে এবং তারা এটি বাতিলের দাবিতে কর্মসূচিও নিয়েছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ৩ দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটি সই করেছে। এ নিয়েও সমালোচনা রয়েছে। এখন নির্বাচিত বিএনপি সরকারের অবস্থান আসলে কি এবং বিতর্কই বা কেন? এসব প্রশ্নে আজকের আলোচনা। সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে বলে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। কাদির, অন্তর্বর্তী সরকারের করা চুক্তি বিএনপি সরকার বহাল রাখছে, এখন পর্যন্ত সেটাই মনে হচ্ছে। আসলে এই সরকারের অবস্থান কি? আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি বাতিল করবে না। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলে এমন ধারণাই আমি পেয়েছি। আ এর উদাহরণ বা প্রমাণ যদি বলা যায় সেটাও মানে একেবারে দৃশ্যমান। আম অন্তর্বর্তী সরকারের সময় এই চুক্তি যার নেতৃত্বে হয়েছে, আ সেই সরকারে জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন ডক্টর খলিলুর রহমান। আ তিনি এখন বর্তমান বিএনপি সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন। আ বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসাবেই তিনি যখন দায়িত্ব পালন করছেন গত মার্চ মাসেই আ সাংবাদিকদের কাছে এই প্রশ্নের মুখোমুখি তিনি হয়েছিলেন যে, এই চুক্তিটা নিয়ে এত বিতর্ক, এত আলোচনা, আ এটি নিয়ে সরকারের কোনো চিন্তা আছে কিনা? সেই প্রশ্নের জবাবে তিনি যেটা বলেছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির ব্যাপারে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলামীর সম্মতি ছিল। তিনি এই বক্তব্যটি কিন্তু দিয়েছেন। তিনি কিন্তু বিএনপি সরকারেরই পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তিনি এও বলেছেন যে, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। তাঁর ভাষায় যে, সুতরাং এমন নয় যে এটি আমরা অন্ধকারে করেছি। এই চুক্তিটি যে ঠিক নির্বাচনের ৩ দিন আগে সম্পন্ন হয়েছে তাও ঠিক নয়। তো তাঁর একটা বক্তব্য এসে তার মানে বোঝা যায় যে বিএনপির অবস্থানটা কী? আম কারণ তিনি এখন বিএনপির প্রতিনিধি। প্রতিনিধি। তবে যেটা আমি সরকারের নীতি নির্ধারক পর্যায়ে একাধিক মন্ত্রী এবং কয়েকজনের সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে যে, এই চুক্তিটি নিয়ে যে এত আলোচনা বা এত বিতর্ক আবার নতুন করে সামনে এসেছে, এটি বাতিলের দাবি পর্যন্ত উঠছে। এটি নিয়ে দলের ভেতরে বা সরকারের উচ্চ পর্যায়ে এখনো আনুষ্ঠানিক সেভাবে কোনো আলোচনা হয়নি। যদিও সংশ্লিষ্ট যাদের সঙ্গে আমি কথা বলেছি তাদের কেউ মনে করেন যে, যেহেতু চুক্তিটি নিয়ে অনেক আলোচনা আছে, অনেক বিষয় এসছে যেগুলো দেশের স্বার্থের কতটুকুর সাথে সঙ্গতি আছে, এই প্রশ্নগুলো উঠছে। ফলে এটি আলোচনা করা প্রয়োজন। নিজেদের মধ্যে এটি পর্যালোচনা করে দেখা যেতে পারে যে আসলে কি বিষয়টা? কেন এত আলোচনা, কেন এত বিতর্ক? এখন সেটা হবে কিনা সেটা বলা মুশকিল। কেউ মনে করেন যে এটা পর্যালোচনা তাদের মধ্যে করা উচিত সরকারের উচ্চ পর্যায়ে এবং তাদের কেউ বলছেন যে তারা এটা সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলোচনা করতে চাইবেন। এ ধরনেরও ২-১ জন সরকারের উচ্চ পর্যায়ে আমাকে যেটা বলেছেন। সরকারের কাছে চুক্তি বাতিল বা পর্যালোচনা করার সুযোগ কি আছে? সুযোগ আছে। কারণটা হচ্ছে যে সংসদেই আলোচনা করা যেতে পারে চুক্তি নিয়ে। তবে যদিও বাংলাদেশে মানে আন্তর্জাতিক কোনো চুক্তি বা কোনো দেশের সাথে কোনো চুক্তি নিয়ে এর আগে আলোচনার মানে সংসদে আলোচনার তেমন কোনো নজির নেই। তবে বিগত মানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের পরে সংস্কার প্রশ্নে যে আলোচনাগুলো হয়েছে, সেখানে যে জাতীয় ঐকমত্য কমিশন যে সংস্কারের বিষয়গুলো নিয়ে একটা জায়গায় ঐকমত্যে এসেছে, সেখানে কিন্তু একটা বিষয় ছিল যে আন্তর্জাতিক কোনো চুক্তি হলে, কোনো দেশের সাথে কোনো চুক্তি হলে তা সংসদে আলোচনা করা হবে। সেই বিষয়টাকেই এখন যারা নাগরিক প্রতিনিধি যারা অনেক আন্দোলন করছেন বা বিভিন্ন রাজনৈতিক দল যারা আন্দোলন করছেন, তারা সেই প্রসঙ্গটা
প্রশ্নটাই তুলছেন যে সংসদে এটা আলোচনা করা হোক। স্বতন্ত্র সংসদ সদস্য একজন রুমিন ফারহানা, তিনি কিন্তু বুধবার সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এই চুক্তির বিষয়টাতে তুলেছিলেন এবং তিনি এটা বাতিলের দাবি জানিয়েছেন এবং তিনি বলছেন যে চুক্তিতেই বলা আছে যে ৬০ দিনের ভেতরে চাইলে সরকার এটা বাতিল করতে পারে বা এটা পর্যালোচনা করে ব্যবস্থা নিতে পারে। অবশ্য চুক্তিটি হয়েছে ১২ই ফেব্রুয়ারি, জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তার ৩ দিন আগে ৯ই ফেব্রুয়ারি। সে অনুযায়ী ৬০ দিন সময় পার হয়ে গেছে। কিন্তু যারা নাগরিক প্রতিনিধি, যারা মানে নাগরিক অধিকার নিয়ে আন্দোলন করেন, যারা এটার বিপক্ষে বিভিন্ন বিতর্ক তুলছেন বা প্রশ্ন তুলছেন, তাদের মধ্যে অধ্যাপক আনু মোহাম্মদ, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তিনি বলছেন যে সরকার চাইলে এটা সংসদে যে কোনো সময় আলোচনা করতে পারে। এখানে যে অসঙ্গতিগুলো নিয়ে প্রশ্ন উঠছে সেগুলো নিয়ে পর্যালোচনা করতে পারে। সংসদে আলোচনা করেই একটা সিদ্ধান্ত নিয়ে সরকার সেটা জানাতে পারে। একজন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সিনিয়র ফেলো, তার সঙ্গে কথা বলছেন। তিনি যেটা বলছিলেন যে এই চুক্তিটি তারা মনে করেন যে অসম বা একতরফা বা একপক্ষীয় হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বার্থটাই এখানে বেশি প্রাধান্য পেয়েছে। সেই জায়গাটাতে মানে যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতি বাংলাদেশের সাথে কমাতে চেয়েছে, কারণ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানিটা কম হয়, যেহেতু খরচ বা ব্যয় বেশি হয়, অন্যান্য জায়গা থেকে সেই খরচটা কম হয়, সেটা যুক্তরাষ্ট্র কমিয়ে আনতে চেয়েছে। সেইটা লক্ষ্য রেখেই চুক্তিটা, সেটা প্রাধান্য পেয়েই চুক্তিটা হয়েছে। তো তিনি বলছেন যে এই চুক্তিটা হয়েছে, কিন্তু নতুন সরকার, বিএনপি নেতৃত্বাধীন এটা মানে একটা রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকার, তারা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে একটা জায়গায় যেতে পারেন। দেবপ্রিয় ভট্টাচার্য যেটা বলছেন যে মানে যুক্তরাষ্ট্রের ভেতরেই সুপ্রিম কোর্ট, তাদের সুপ্রিম কোর্ট এই যে শুল্ক, অতিরিক্ত বাড়তি শুল্ক আরোপ করা বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেটা আরোপের মাধ্যমেই এই চুক্তিগুলো বিভিন্ন দেশের সাথে করা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, তো সেই বিষয়টার বিপক্ষে সেখানকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। ফলে সেই বিষয়গুলোকে বাংলাদেশ সরকার যুক্তি হিসেবে আনতে পারে। নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের বিষয় আছে, ফলে সেখানে কি অবস্থা দাঁড়ায় সেজন্য কিছুটা সময় নিয়ে সরকার পর্যালোচনা করে এগোতে পারে। ফলে সরকারের দিক থেকে সুযোগ আছে যদি সরকার চায়। এখন সরকার সেই সুযোগটা নেবে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন আসলে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি নিয়ে এত বিতর্ক বা আলোচনা কেন? দুটি বিষয়, একটা হচ্ছে চুক্তির বিষয়বস্তু নিয়ে বিতর্ক, আর একটা হচ্ছে যে চুক্তিটা যেভাবে করা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন। চুক্তিটা যেভাবে করা হয়েছে সেই প্রশ্নে যদি আসি, এখানে অভিযোগটা হচ্ছে যে যখন জাতীয় নির্বাচন হতে যাচ্ছে তার মানে সেই নির্বাচনের ৩ দিন আগে চুক্তিটা করা হলো। একটা অন্তর্বর্তীকালীন সরকার সেই চুক্তিটা করলো, নির্বাচিত সরকার এসে চুক্তিটা করতে পারত, এই সমালোচনাটা আছে। চুক্তির যে বিষয়বস্তু সেটা গোপন রাখা হয়েছিল, গোপনীয় ছিল, এই অভিযোগটা আছে। যুক্তরাষ্ট্রের যে ট্রেড রিপ্রেজেন্টেটিভ, তারা চুক্তির যে অংশগুলো তাদের দিক থেকে কিছু অংশ বা সে অংশ প্রকাশ করা হয়েছে, তারপরও গোপন চুক্তির অভিযোগ বা এই বিতর্কটা সামনে এলো। যেটা হচ্ছে যে যারা এটার বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ সরকারের দিক থেকে বিষয়গুলো পরিষ্কার করা হয়নি। কি করতে যাচ্ছে সরকার, একটা রাগঢাক ভাব ছিল, গোপনীয়তা রক্ষা করা হয়েছে। এটা যুক্তরাষ্ট্রের দিক থেকে যখন প্রকাশ করা হচ্ছে তখন বাংলাদেশ জানতে পারছে যে আসলে কি হচ্ছে, মানে বাংলাদেশের মানুষ জানতে পারছে, এই জন্যই গোপনীয়তার অভিযোগ। তবে গতকাল ঢাকায় নতুন যে মার্কিন রাষ্ট্রদূত এসেছেন, তিনি গতকাল একটা অনুষ্ঠানে বলেছেন যে এটি গোপন চুক্তি নয়। তিনি বলেছেন, তিনি তার ব্যাখ্যা দিয়েছেন যে দুই দেশের জন্য এখানে স্বার্থের লাভ হবে। আর বিষয়বস্তুর যে প্রশ্নটা, সেখানে যেটা বলছি যে সেখানে জ্বালানি থেকে শুরু করে, যেমন 14টি উড়োজাহাজ কিনতে হবে, বোয়িং বিমান কিনতে হবে তাদের কাছ থেকে, $350 কোটি কৃষিপণ্য কিনতে হবে, সেখানে গম, সয়াবিন থেকে শুরু করে এই বিষয়গুলো রয়েছে। তো এতে যেটা হবে যে মার্কিন পণ্য যখন বাধ্যতামূলক কিনতে হবে এই চুক্তি অনুযায়ী, জ্বালানি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, সেটি ব্যয়বহুল হয়ে যাবে। আরেকটা বিষয় যেটা বড় অভিযোগ হিসেবে আসছে সেটা হচ্ছে তৃতীয় কোনো দেশের সাথে এমন কোনো চুক্তি করা যাবে না যেটা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিপক্ষে যায়। সম্প্রতি রাশিয়ান তেল কেনার ক্ষেত্রে এমন একটি পরিস্থিতির উদ্ভব ঘটেছিল। হ্যাঁ, রাশিয়ান তেল কেনার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকারকে অনুমতি নিতে হয়েছে যুক্তরাষ্ট্রের, এবং সেটা মানে সংসদেই মানে মন্ত্রীদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চেয়েছেন রাশিয়ার কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে। ইরান যুদ্ধের কারণে যখন মানে তেল সংকট
সংকট তৈরি হয়েছে, জ্বালানি সংকট তৈরি হয়েছে বাংলাদেশে একটা বড় অবস্থা, তখন এই ধরনের একটা ব্যবস্থায় যেতে হয়েছে। ফলে এই বিষয়গুলোতেই বড় ধরনের আপত্তি যে এখানে স্বার্থটা একপক্ষীয় হচ্ছে কিনা, এখানে স্বার্থটা, বাংলাদেশের স্বার্থটা সেভাবে রক্ষা হয়নি। এটা শুরু থেকেই আলোচনাগুলো ছিল, এখন আবার নতুন করে আলোচনাটা সামনে এসেছে। আচ্ছা, যারা এর বিরোধিতা করছেন তারা কি বলতে চাইছেন? বিভিন্ন রাজনৈতিক দল, এর মধ্যে বামপন্থী দলগুলো বিভিন্ন কর্মসূচিও নিয়েছে। তাদের পক্ষ থেকে একটা দাবিও তোলা হয়েছে যে ৩০শে এপ্রিলের মধ্যে এই চুক্তি বাতিল করতে হবে, নাহলে তারা রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করবে। অবশ্য বিএনপি বা জামায়াত ইসলামের দিক থেকে এই বিষয়গুলোতে সেভাবে কোনো বক্তব্য দেয়া হয়নি। যখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন বলেছেন প্রধান দুই দলের প্রধানদের সঙ্গে আলোচনা করে বা তাদের সম্মতি ছিল এই চুক্তির ব্যাপারে, তখন বিএনপির দিক থেকে কিছু বলা হয়নি। তবে অবশ্য জামায়াতে ইসলামের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছিল, তারা বলেছিল যে এই চুক্তির ব্যাপারে তাদের সাথে কোনো কথা বলা হয়নি। এখন যারা এর বিরোধিতা করছে তাদের বক্তব্য হচ্ছে যে চুক্তিতে বাংলাদেশের জন্য অর্থনৈতিক দিক থেকে অনেক ক্ষতির হবে। যদিও যারা সেই সময় এই চুক্তি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের, ডক্টর খলিলুর রহমান যেমন ছিলেন,